এবার আসি 31 দফাতে কিন্তু আমরা বলে দিয়েছি যুব কর্মসংস্থানের ব্যাপার, যেটা আমাদের 31 দফাতে বলা আছে। 23 নম্বর দফাতে যুবকদের উপযোগী কর্মসংস্থানের কথা বা ব্যবস্থার কথা খুব সুন্দরভাবে বলা আছে। তো এই যে আপনি মৎস্য সেক্টরে যদি আপনি যুবকদেরকে কাজ করার সুবিধা দেন, কৃষি সেক্টরে যদি দেন, আপনি যদি তথ্য প্রযুক্তির সেক্টরে দেন, অবশ্যই বাংলাদেশের যুবকরা পারবে। এছাড়াও দেখুন 31 দফায় বলা হচ্ছে যে চাহিদা ও শিক্ষার ভিত্তিতে বাংলাদেশের শিক্ষার যে দক্ষতা এবং শিক্ষার যে পাঠ্যক্রমটাকে ডেভেলপ করা হবে। এই যে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকেই বলেছেন যে সামার ভ্যাকেশনগুলোতে ট্রেনিং হবে, বিভিন্ন ভাষা নিয়ে স্কুল কলেজগুলোতে ছাত্ররা প্রাথমিক সময় থেকেই শেখা শুরু করবে ছাত্রছাত্রীরা। তা দেখুন, যদি আমরা শিক্ষা ব্যবস্থার একটা সুন্দর পরিবর্তন করতে পারি, এই অটোপাস সিস্টেমকে উঠিয়ে দিয়ে আমরা যদি প্রকৃতভাবে শিক্ষিত জনগোষ্ঠী গড়তে চাই, তাহলে শিক্ষাক্ষেত্রে প্রচুর উন্নয়নের জায়গা আছে এবং সেক্ষেত্রে আপনার দরকার হবে স্কিলফুল এডুকেটেড রিসোর্সেস। যেই রিসোর্সেসগুলো এখন এই যে পা ঘষে ফেলছে না চাকরি খুঁজতে খুঁজতে, এদের থেকে আপনি দেখেন পেয়ে যাবেন। প্রচুর বেকারের কর্মসংস্থানের সুযোগ আছে শিক্ষা সেক্টরেই। এরপরে স্বাস্থ্যসেবার কথা আমরা বলেছি যে প্রত্যেকের স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করার কথা 31 দফায় বলা হয়েছে। তো স্বাস্থ্যক্ষেত্রকেও যে অবস্থায় ছিল বা যে অবস্থায় এখনও রয়েছে, যে আমরা ট্রিটমেন্ট করতে নিজেরাই ভয় পাই, আমাদের দেশে কত বড় লজ্জার কথা আপনি চিন্তা করতে পারেন। আমাদের দেশের মন্ত্রী এমপি সবাই চিকিৎসা করতে হয় পাশের দেশে, নয় থাইল্যান্ডে, নয় সিঙ্গাপুরে, বিভিন্ন দেশে যাচ্ছে। কেন? আমাদের দেশে যারা ডাক্তার হচ্ছে পড়াশোনা করে, তারা কি ডাক্তার না? হ্যাঁ, তাদের গুণগত শিক্ষাটাকে, তাদের প্র্যাকটিক্যাল জায়গাটাকে, তাদের কাজ করার ক্ষেত্রটাকে আপনাকে আধুনিকায়ন করতে হবে। তাহলে আসলে স্বাস্থ্যক্ষেত্রকে যদি আপনি উন্নত করতে পারেন, স্বাস্থ্যক্ষেত্রে প্রচুর কাজ করার জায়গা রয়েছে। আমাদের দেখেন শিক্ষা ব্যবস্থায় একটা খুব বড় দুর্বলতা, যেমন আমাদের প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো ঢাকা ভার্সিটিকে। এখানে আমরা সিঙ্গাড়ার কথা বলা হয় যে এখানকার সিঙ্গাড়া বিখ্যাত, কিন্তু বলা হয় না যে এখানকার রিসার্চ বিশ্ববিখ্যাত। আসলে কি সেই পরিমাণ রিসার্চ হচ্ছেই না, বা সেই পরিমাণ রিসার্চ পাবলিশডই হচ্ছে না, যে রিসার্চগুলো বিশ্বে আলোড়ন জাগাতে পারে। তো আপনাকে যদি কর্মসংস্থানের জায়গা দেখিয়ে দেওয়া হচ্ছে, আমরা কর্মসংস্থানের একটা সুনির্দিষ্ট জায়গার কথা বলছি এবং আমাদের চেষ্টা রয়েছে, এবং যদি রাষ্ট্রের দায়িত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেতে পারে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার যে ভিশনারি দৃষ্টি থেকে এই জায়গাগুলোকে দিয়েছেন, তো সেখানটায় উনি চাচ্ছেন আইদার দ্য অনলি ওয়ান অর দ্য নাম্বার ওয়ান একটা স্টেটে পরিণত করতে। যে চেষ্টাটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন, যে ধারাবাহিকতা ধরে রেখেছিলেন বেগম খালেদা জিয়া, কর্মসংস্থানের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় কাজ করে গিয়েছে। তাদের ইতিহাসে এতটুকু সময় তো বলা সম্ভব নয় সব ইতিহাস, তবে অবশ্যই আমরা আস্তে আস্তে বলবো, অবশ্যই আস্তে আস্তে আপনাদেরকে জানাবো, কারণ এই প্রজন্মকে জানতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইতিহাস, তার যে কর্মগুলো, সেই কর্মগুলোর প্রতিফলন, বেগম খালেদা জিয়ার সংগ্রাম, বেগম খালেদা জিয়ার একজন গৃহবধূ থেকে কিংবদন্তি একজন দেশনেত্রী হয়ে ওঠা, আপোষহীন দেশনেত্রী হয়ে ওঠা, এবং এই আপোষহীন দেশনেত্রী দেশের কল্যাণে কি কি করেছিলেন সেটার কথা, সব বিষয়গুলোকে জানতে হবে। আপনাদেরকে বুঝতে হবে জনাব তারেক রহমান কখনো বাংলাদেশের সংসদীয় কোনো দায়িত্বে যাননি, বা কখনো উনি সে দায়িত্বে যেতেও চাননি। উনি তারপরেও বাংলাদেশ নিয়ে উনি এই দূরে বসে যে অ্যানালিসিস করে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে আরও কিভাবে চমৎকার করা যায়, আরও কিভাবে বেস্ট পারফরমেন্সের একটা সেক্টর করা যায়, এবং সম্মিলিত এই পারফরমেন্সগুলির মাধ্যমে কিভাবে বাংলাদেশকে বিশ্বের বুকে সত্যিকারের মাথা উঁচু করে দাঁড়ানোর একটা রাষ্ট্রেতে পরিণত করা যায়, সেই জায়গাটা নিয়ে উনি যেভাবে কাজ করে যাচ্ছেন, আমার বিশ্বাস, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত ধরেই 18 মাসে 1 কোটি কর্মসংস্থান করা সম্ভব।
এবং যদি আমরা এই ইচ্ছাটাকে ব্যক্ত করে আমরা যদি সুন্দরভাবে কাজ করে এগিয়ে যেতে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশ বিশ্বের বুকে একদিন মাথা উঁচু করে দাঁড়াবেই। ধন্যবাদ।